আজ ৮ মার্চ ২০১৪, ২৪ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ বসন্তকাল। বড় ব্যাকুল হয়ে কারো কাছে কিছু বলতে গিয়ে আমরা কথা হারিয়ে ফেলি। গুছিয়ে রাখা মনের কথাগুলো ঠিক সময়ে মুখে আসে না আর। আমরা যাকে মনের কথা বলবো বলে তৈরি হই, তার কাছে গিয়ে দেখি কোনো সাড়া নেই, তার কথা শোনার মন নেই। মনের কথা তো বোনের কাছে বলা যায় না। যে উপেক্ষা করে না, ঠেলে ফেলে না, যে কান পেতে আছে স্নেহে ভালোবাসায়, তাকেই তো মনের কথা বলা যায়। যাকে বলে মনটা হালকা হয়, সেই তো মনের কথা শোনার উপযুক্ত। মনের মধ্যে না বলা কথার ছোট ছোট দুঃখ কান্না থাকে। সাত সকালে যদি মনের মধ্যে কোনো তীক্ষ্ণ দুঃখ বেদনা ভর করে, তো তাকে উড়িয়ে দিন। জানলার ওপাশ থেকে সুন্দর এই সকালবেলার নির্মল আনন্দটুকু মনের মধ্যে জাগিয়ে তুলুন। প্রিয় দর্শক, আজ আন্তর্জাতিক নারী দিবস। জগতের সকল নারীর প্রতি বৈষম্য দূর হোক, সমাজ তথা দেশ বিনির্মাণে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করুক, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজকের দিন প্রতিদিন রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ, জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই বিশেষ দিনে আমাদের মাঝে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর কাবেরী কায়েম। চলুন পরিচিত হয়ে আজকের অতিথির সাথে। সুপ্রভাত, কেমন আছেন? ভালো। আজকে একটা বিশেষ দিন, সেজন্য আরো ভালো আছি। আপনি জানেন আজকে নারী দিবস। জি, আজকের এই বিশেষ দিনে আপনার সাথে আরো অনেক কথা বলবো, অনেক কিছু জানবো এই নারী দিবসটি সম্পর্কে। তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে রয়েছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের পরিবেশনায় জাতীয় শিশু নাট্যোৎসব ২০১৪। আজ উৎসবের শেষ দিন। আজ আলিয়াস প্রসেস তো ঢাকার লা গ্যালারিতে চলছে যুদ্ধ এবং উপনিবেশ শীর্ষক চিত্র প্রদর্শনী। আজ প্রদর্শনীর শেষ দিন, সময় বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজ ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে নাজমা আক্তারের ফ্রাগমেন্টস অব দ্য আননোন শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৯ মার্চ ২০১৪ পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই দেখো না কত হাসির খবর বলে যাই। প্রিয় দর্শক, আমার কাছে হয়তো অনেক হাসির খবর আপাতত নেই, তবে আপনাদের জন্য রয়েছে নির্মল হাসির প্রচেষ্টা। প্রাণখোলা হাসিতে সকালটা শুরু হলে দিনটাও নিশ্চয়ই সুন্দর কাটবে সবার। তাই আমাদের এবারের আয়োজন হাসি মুখ। সেদিন বল্টু পড়তেছে, তো পড়তে পড়তে তার গলা পিপাসা লাগছে। বাবার বলতে, বাবা এক গ্লাস পানি এনে দেন তো। বাবা বলে, আমি তোর চেয়ে বড়, তুই আমার অর্ডার করিস, আসলে কিনা থাপ্পড় দিব। ঠিক আছে, থাপ্পড় মারার সময় এক গ্লাস পানি নিয়ে এসেন। মন এক আশ্চর্য অনুভবের নাম। বিচিত্র কারণে বিচিত্র বিষয়, বিচিত্র ক্ষেত্রে তার বিচরণ। নানা সময়ে মনের উপর চাপ পড়ে নানা কারণে। মনের ভাবগতিক পরিবর্তিত হয়। সুস্থভাবে জীবনযাপনের জন্য সুস্থ মনের বিকল্প নেই। কিন্তু কোনো কোনো সময় মন থাকে না নিজের আয়ত্তে, চলে না নিজের ইচ্ছে মতো। মানসিক সমস্যায় আক্রান্ত হলে এমনটি হতেই পারে, কিন্তু এরও আছে চিকিৎসা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ব্যবস্থা রয়েছে মনের চিকিৎসার। ২০০১ সালে প্রতিষ্ঠিত সরকারি এই হাসপাতালে প্রধানত মানসিক সমস্যাগ্রস্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে। জেনে নিন ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। মোবাইল নম্বর ০১৭৩০৩33৭89। দর্শক, আজ তিনি ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন। অবসরে কি করবেন? আজ একটা বইয়ের কথা বলতে চাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়েননি এমন বাঙালি পাঠক পাওয়া কঠিন। পথের পাঁচালী, অপরাজিত তার বিপুল জনপ্রিয় উপন্যাস। কেউ কেউ বিভূতির সব উপন্যাসই পড়েছেন, অনেকেই হয়তো তার দু একটি উপন্যাস পড়েছেন। ইছামতি বিভূতির অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবন কথা এই উপন্যাসের মূল জীব্য। কাহিনীর কাল ১৯ শতকের মধ্যভাগ, কিন্তু কোনো ঐতিহাসিক চরিত্র, ঘটনা অথবা রাজনৈতিক পরিবর্তনের কথা এখানে নেই। সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে লেখা এই অসামান্য উপন্যাসটি পাঠককে ভাবনার খোরাক যোগায়। আজকের অবসরে ইছামতি উপন্যাসটি সংগ্রহ করে পড়তে পারেন। জন্ডিস খুব কমন এবং ভীতিকর একটা শব্দ। জন্ডিস হলে এটা ওটা খাওয়া যাবে না মনে করে রোগীকে শুধু পেঁপে ভর্তা আর আখের রস খাওয়ান অনেকেই। জন্ডিস হলে হলুদ, মরিচ, মশলা খাওয়া যাবে না। আসলে এই নানার কোনোটাই মানা নেই জন্ডিসে। জন্ডিস হলে চর্বিযুক্ত খাবার ছাড়া স্বাভাবিক রান্না করা সব খাবারই খাওয়া যায়। শুধু আখের রস খেলে তাতে জন্ডিস রোগের অবস্থা আরও খারাপ হতে পারে, কারণ আখের রস বেশি খেলে পেট ফেঁপে যায়।
জন্ডিস রোগীর মুখে যা রোচে তাই খেতে দিন। রোগী যা খেয়ে হজম করতে পারবে তাই খাওয়ানো উচিত। শুধু পেঁপে ভর্তা ভাত খাইয়ে রোগীকে আরও অসুস্থ আর দুর্বল করা ভারী অন্যায়। প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। কেমন আছে মামুনি? আমার নয়ন যেন অন্ধ না হয় রে। রূপের চমক সবাই দেখে, মনের খবর কেবা রাখে। বিকাল 5:20 সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনা ও শাহিদ সম্পদের প্রযোজনায় সরাসরি টক শো ফ্রন্টলাইন রাউন্ড আপ। রাত 8:15 ধারাবাহিক নাটক তুমি, রচনা ও পরিচালনা অনিমেষ রায়। শ্বশুরবাড়িতে বিষয়টা আমাদের জানানো উচিত ছিল। নয়া বউর সাথে জিনপুরীদের যোগাযোগ আছে, তখন অসুবিধা আছে। রাত 9:05 মুনমুনের উপস্থাপনে দেখুন আমার আমি, প্রযোজনা সাজ্জাদ হোসেন। সে এতদিন পর্যন্ত প্রেমিক খুঁজে পাচ্ছে না কি জন্য? ব্যাপারটা তো খুব দুঃখজনক। এরকম একটা সুন্দর মেয়ে আমাদের ছেলেমেয়েরা করে কি? কেমন প্রেমিক আপনার চাই? ভালো মনে। অবশ্যই জড়াধারী না। রাত 9:45 ধারাবাহিক নাটক বাতিঘর, রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা সৈয়দ শাকিল। বন্ধ করে দেন। আমরা চাইলেও তো পারুম না। রাত 11:25 শফিক রেহমানের গ্রন্থনা উপস্থাপনে দেখুন 800 লাল গোলাপ, প্রযোজনা তাহমিনা মুক্তা। ভূগোলের যোগাযোগ বেশি বলে মনে করা হয়, এটা কিন্তু আমাদের একটা ভুল। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে আনন্দ আড্ডা। আসুন ফিরে যান আমাদের আজকের অতিথি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর কাবেরী কায়েনের কাছে। আপনার কাছে আবারও ফিরে এলাম। শুরুতে জানতে চাইবো যে আজকে তো একটি বিশেষ দিন, আজকে আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই দিনটির গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। এটি খুবই একটি বড় দিন। আপনি জানেন যে 1910 সালের এই দিনে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নারী শ্রমিকরা কারখানা থেকে রাস্তায় নেমে এসেছিলেন তাদের 8 ঘন্টা কাজের দাবিতে, সমমজুরি, পুরুষের সমান মজুরির অধিকারের দাবিতে, এবং তাদের কাজে নিরাপত্তার জন্য, এবং তাদের যে শিশুরা থাকে তাদের দিবাযত্ন ইত্যাদি নানা ধরনের শ্রমিকদের যে আন্দোলন, সেই মানে কারখানার দাসত্ব থেকে আসলে শ্রমিকের মর্যাদায় উত্তীর্ণ হবার জন্য তাদের যে বিশাল আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু এই দিবসটি। এবং আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাদের এই আন্দোলন কিন্তু সরাসরি যে একেবারে স্বীকৃতি পেয়েছিল নারী দিবস হিসেবে এমন কিন্তু ছিল না। প্রথমে আমরা দেখেছিলাম যে সমাজতান্ত্রিক বিশ্বেই প্রথম ক্লারা জেটকিন ওনারা এই মানে নারী দিবসের সূচনা করেন। পরবর্তীতে সেই ধারায় 1948 সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়, এবং সেই থেকে নারীদের অধিকার আদায়ের সংগ্রাম হিসাবে এই দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে, এবং সারা পৃথিবীতেই কিন্তু এখন নারী দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। এবং এই দিনটি হচ্ছে নারীকে মনে করিয়ে দেওয়া যে এটি তার নারীর প্রত্যেকটি দিনই নারীর স্বাধীনতার জন্য লড়াই সংগ্রামের দিন, কিন্তু এই দিনটি স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে। কাজে এই দিনটির তাৎপর্য আসলে অসীম। তো এই যে 1910 সালের সংগ্রাম, এই সংগ্রামটি এতদিন পরে এসে, এত বছর পরে এসে আমাদের নারীদের মধ্যে কতটুকু উজ্জীবিত বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোন। সব ঘটনা এরকম মাইলস্টোন হয় না, এবং সারা পৃথিবীতে নারীর অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের ক্ষেত্রে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আর যদি আমি আমার বাংলাদেশের ক্ষেত্রে বলি, ওই সময় দেখা যাচ্ছিল যে সোয়েটার কোম্পানির নারীরা তাদের কাজের জন্য এবং যে সংগ্রামটি করেছেন, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে বাংলাদেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এখনও আমাদের দেশে আপনি জানেন যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে প্রধান খাত শ্রমিক, মানে নারী শ্রমিকদের শ্রমের উপরে দাঁড়িয়ে আছে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি। আমরা দেখেছি তাজরিন, আমরা দেখেছি স্পেকট্রাম, আমরা দেখেছি রানা প্লাজা। কাজে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের মানে শর্তগুলোর জন্য একই ধরনের দাবি দাওয়া নিয়ে কিন্তু আমাদের দেশে নারী সমাজ এখনও আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এবং সারা পৃথিবীতে নারীরা পর্যায়ক্রমে নানা
ক্ষেত্রে তাদের যতটুকু অর্জন করেছেন এই অর্জনের সূতিকাগার হিসেবে এবং একদম শুরুর ঘটনা হিসেবে কিন্তু এই নারী শ্রমিকদের যে 8ই মার্চের আন্দোলন, সেই আন্দোলনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এবং সেই আন্দোলনটি এখনো বহমান। এবং বাংলাদেশের নারী শ্রমিকদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, আমরা দেখেছিলাম রানা প্লাজায় ধসের পরে ওই ইসের মধ্যে, স্তূপের মধ্যে একজন নারী শ্রমিক সন্তানের জন্ম দিয়েছিলেন। অর্থাৎ তখনও নারীরা মানে আন্দোলন সংগ্রাম করেছেন যে কর্মঘণ্টা, নিশ্চিত নিরাপদ কারখানা এবং মাতৃত্বকালীন ছুটির জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কিন্তু এখনো সে কন্ডিশন বর্তমান রয়েছে। কাজে এই দিনটি তাৎপর্য এখনো খুবই গুরুত্বপূর্ণ এবং আরো সামনের দিনও আলোকবর্তিকার দিন হিসেবে আমার মনে হয় এটি থাকবে। আপা, ওই সংগ্রামটি হয়েছিল কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এখনো আমরা নারীদের সম অধিকারের কথা বলছি এবং আমাদের সংবিধানে এবং আইনগত দিক দিয়ে নারীদের একটি সম অধিকারের কথা বলা হয়েছে। তো অধিকারটা আমরা কতটুকু সমানভাবে পাচ্ছি বলে আপনি মনে করছেন? আমি একটু অমর্ত্য সেনের কথা থেকে বলি। আমরা যদি উন্নয়নের কথা বলি, মানুষের প্রথম যে জায়গাটি দরকার, মানে মানুষ বলেই হয়, ওনার একটা বই আছে, বইটির নাম হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। তো ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডমের প্রথম কথাটি হচ্ছে যে মানুষকে অর্থনৈতিক বা তার যে দারিদ্র, সেই দারিদ্র থেকে মুক্তির একটি জায়গা। এখনো যদি আপনি দেখেন সারা পৃথিবীতে বলা হয় যে আপনার সকল শ্রমের এক বিশাল অংশ নারী তো করছেন, কিন্তু এখনো সম্পদে তার অধিকার 10% আসতে পারেনি। সারা পৃথিবীতে এটি খুব খারাপ অবস্থায় আছে। আর বাংলাদেশের কথা যদি বলি, তাহলে আমাদেরকে একটু ফিরে তাকাতে হয়। আমাদের সংবিধানে আমাদের নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকারের কথা বলা হয়েছে, অথচ আপনি জানেন আমাদের উত্তরাধিকার আইনে কিন্তু আমাদের নারীর সেই যে মানে অ্যাক্সেস, সেটি কিন্তু নেই। এবং আপনারা জানেন যে আমাদের দেশে 1997 সালে একটি নারী নীতি হয়েছিল, সেখানে বলা হয়েছিল ভূমি এবং উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকার দেওয়া হবে, সম অধিকার দেওয়া হবে। তারপরে 2004 সালে এসে দেখলাম যে ওটিকে সরিয়ে দেওয়া হয়েছে। 2008 সালে এসে বলা হলো বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পত্তিতে নারী সম অধিকার পাবে। আবার আমরা সর্বশেষ 2011 সালে, যেটি নিয়ে অনেক হইচই করা হলো, বলা হলো যে নারীকে সম্পত্তিতে অধিকার দেওয়া হচ্ছে, কিন্তু এখানে এসে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ধর্মের বিধানের বাইরে যায় এমন কিছু করা হবে না, এবং সেই জন্য বলা হয়েছে যার যার ধর্মে যতটুকু দেওয়া হয়েছে সে শুধু সেইটুকুরই অধিকার পাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুসলিম নারীরা অর্ধেক তবুও পাচ্ছেন, হ্যাঁ, পুত্র সন্তানের, কিন্তু হিন্দু বৌদ্ধ তারা কিন্তু তাদের মানে উত্তরাধিকার সম্পত্তিতে কোনো অধিকারই পাচ্ছে না। কাজে তাদের উন্নয়নের প্রাথমিক যে শর্ত, যে মানে পিতা মাতার যে সম্পত্তিতে তাদের যে অধিকার থাকবে, সেটি কিন্তু আসলে মানে নিশ্চিত হতে পারেনি। আর যদি অন্যান্য ক্ষেত্রে বলেন, তাহলে আমাকে বলতে হবে যে সামাজিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে নারী অনেক এগিয়েছেন ঠিকই, কিন্তু তার আরও আগানোর ব্যাপার রয়েছে। এবং এই ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক যে জায়গাটি, সেই জায়গাটি এখনও কিন্তু সাংস্কৃতিকভাবে মনে করা হয় যে ছেলে সন্তানটি বাড়িতে থাকবেন, মেয়ে সন্তানটি বাড়িতে থাকবেন না, ছেলে সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখবেন, মেয়েটার বিয়ে হয়ে যাবে। এই সমস্ত কতগুলো বিষয়ের ভিতর থেকে দেখা যাচ্ছে যে নারীর এই অধিকারগুলো কিন্তু প্রথমে পুত্র সন্তানটিকে শেখানোর পরেই নারীকে শেখানো হয়। এই ক্ষেত্রে কিন্তু যেটা দরকার সেটি হচ্ছে সমাজে মনস্তত্ত্বের পরিবর্তন আনা। এবং এই দায়িত্বটি সরকারকে যেমন নিতে হবে, গণমাধ্যম সেই দায়িত্বটি নিতে পারে, শিক্ষা যে স্কুল টেক্সট বই, সেইখানে নারীকে একজন মানুষ হিসাবে দেখতে চাওয়ার যে একটি ব্যাপার, সেটি আছে। আর ব্যক্তিগত পর্যায় থেকেও বোধহয় একটু অবশ্যই পরিবার থেকে এগিয়ে আসতে হবে। কিন্তু আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আমাদের মনস্তাত্ত্বিক কাঠামোতে পরিবর্তন আনার জন্য পরিবার, তারপরে তার স্কুল, তারপরে তার স্কুল টেক্সট বই, এবং নারী এবং পুরুষকে আলাদাভাবে দেখানো না, নারী এবং পুরুষকে এই সমাজের পরস্পরের পরিপূরক শক্তি হিসাবে, কেউ কারো বিপক্ষের শক্তি না, দেশের কাজে তাদের অর্থনৈতিক জায়গাটি থাকতে হবে। এবং আপনি জানেন অমর্ত্য সেন একটি গবেষণা করেছেন এবং সেখানে দেখেছেন যে মানে লক্ষ লক্ষ শ্রমঘণ্টা অদৃশ্য, যেটির হিসাব পাওয়া যায় না, সেটি হচ্ছে কাঠ শ্রম, নারীর শ্রম, যে শ্রমটির অর্থনৈতিক মূল্যায়ন হয়নি। কাজে এই নারী ঘরেই তার শ্রম দিন,
কিংবা বাইরেই তার শ্রম দিন না কেন, এই শ্রমের যে মূল্যায়নটি, সেই মূল্যায়নের একটা অর্থনৈতিক ভিত্তিটাকে দাঁড় করানো দরকার। এই জায়গাটি না হওয়া পর্যন্ত কিন্তু তার শ্রমের যে মর্যাদাটা সেটা তিনি পাবে না। এক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এবং আপনার কাছে আপা এবার একটু অন্য প্রসঙ্গে জানতে চাইবো যে এই যে ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, সব ক্ষেত্রে কিন্তু নারীদের একটা বিশাল ভূমিকা ছিল। এই যে এই সংগ্রামগুলোতে নারীদের ভূমিকা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? নারীদের ভূমিকা তো সবসময় ছিল। আপনারা যদি দেখুন 1952 সালের যে ভাষা আন্দোলন হলো, তখন আমরা দেখেছি অনেক নারী নেতারা তখন তারা স্কুলে পড়েছেন, কেউ কলেজে পড়েছেন, তারা এই আন্দোলনে এসেছেন। কিন্তু যেটা হয়, আমাদের ওই সচেতনতা তখন পর্যন্ত ছিল না যে নারীর যে অংশগ্রহণটি সেটিকেও যে মহিমান্বিত করে দেখবার ব্যাপার আছে। 1952 সালে আমরা কিন্তু দেখলাম যে ইতিহাস থেকে তাদেরকে এক ধরনের দেখা যায় না, আসলে অদৃশ্যমান। তারা আন্দোলনের সময় আমরা দেখতে পাচ্ছি ইডিনের মেয়েরা এসছেন, সিদ্ধেশ্বরী থেকে এসছেন, নানা স্কুল কলেজ থেকে নারীরা এসছেন, কিন্তু তাদেরকে লিপিবদ্ধ করা হয় না। এখন একটু একটু হচ্ছে। 1971 সালে আপনি দেখেন নারীরা যুদ্ধ করেছেন, যুদ্ধক্ষেত্রে তারা শুশ্রূষা দিয়েছেন, তারা ঘরের লড়াইটা করেছেন, স্বামী পুত্রকে বাইরে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে খাদ্য দিয়েছেন। এবং বাংলাদেশের যে 71-এর মুক্তিযুদ্ধ, এই যুদ্ধটি যতটা না ব্যাটেলফিল্ডের যুদ্ধ ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল জনযুদ্ধ। যে যেখানে পেরেছেন সেখান থেকে যুদ্ধ করেছে, এবং নারীরা আসলে গোটা দেশটিকে তাদের হাতের তালুর মধ্যে মমতা দিয়ে ধরে রেখেছিলেন, কিন্তু এবং তারা নির্যাতিত হয়েছেন। কিন্তু দেশ স্বাধীন হবার পর তাদের নির্যাতনের ইতিহাসকে গৌরবের সাথে না দেখে তাদের নির্যাতনের ইতিহাসকে আসলে অসম্মানের সাথে দেখা হলো। এবং এইভাবে ইতিহাসে তাদের যে অবদানটি, সেই অবদানটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং যে কারণে তাদেরকে বীরাঙ্গনা কথাটা বলে তার একটি আলাদা, বীরাঙ্গনা শব্দের অর্থ হচ্ছে বীর নারী, কিন্তু তার যে সামাজিক কনোটেশনটা হলো সেটি তার জন্য সম্মানের হয়নি। কাজেই তার লড়াইয়ে কেউ অদৃশ্য হয়ে গেছেন। এবং আমরা চলচ্চিত্রে যদি দেখি, আমি চলচ্চিত্র নিয়ে কাজ করেছি, আমরা সাহিত্যে যদি দেখি, ওই নির্যাতিত নারীটিকে হয় হারিয়ে যেতে হয়েছে, নয় তিনি মৃত্যুবরণ করেছেন, অথবা তাকে দেখানো হয়েছে যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়েছেন। কিন্তু তার যে এই রাষ্ট্রটি গঠনের ক্ষেত্রে তার যে গৌরবের অংশীদারিত্ব, সেটুকু থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে ভাবতে হবে। আবার এবার জানতে চাইবো যে এই যে পত্রিকার পাতা খুললে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি নারীদের নির্যাতনের কথা, বিভিন্ন ধরনের নিপীড়নের কথা, তো এ থেকে উত্তরণের কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? এক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি? আমি এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি, আপনি 2-1 দিনের মধ্যে দেখছেন যে পাহাড়ের আদিবাসী নারীদেরকে কিভাবে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে সবিতা চাকমা, সুজাতা চাকমা, তুমাচিং, এদেরকে কিভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি দিনাজপুরে, করনাইয়ে, যশোরের অভয়নগরে, সেখানে সংখ্যালঘু নারীদের উপরে কিভাবে নির্যাতনটা হয়েছে এই নির্বাচন উত্তর সহিংসতায়। আমরা সারা বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি শিশু, 4 বছরের শিশু থেকে শুরু করে অনেক বয়স্ক নারীরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। এখন কথা হচ্ছে যে এই ধর্ষণের মনস্তত্ত্বটা কি? ধর্ষণের মনস্তত্ত্বটা হচ্ছে যে একজন নারীকে যদি শারীরিকভাবে ধর্ষণ করা যায়, তাহলে তাকে আর জীবনে উঠতে দেওয়া যাবে না, সে ওখানে তার জীবনটা শেষ হয়ে যাবে। কিংবা যে পরিবারের মেয়ে, সেই পরিবারকে সামাজিকভাবে হেয় করা যাবে। আসলে আমাদের মনস্তত্ত্বটাকে পরিবর্তন করতে হবে। আপনি দেখবেন যে খবরগুলো যখন দেওয়া হয়, তখন মনে হয় যে এই মেয়েটির জীবন শেষ। না, এটিকে দেখতে হবে শারীরিক একটি আক্রমণ হিসাবে। দেখতে হবে যে আক্রমণকারী, তাকে নিয়ে আসতে হবে হচ্ছে আলোতে, তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং পাশাপাশি শাস্তি দিয়ে আমরা যদি চোখের বদলে চোখ তুলতে থাকি, একদিন সারা পৃথিবী কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা চাই যে পরিবার থেকেই তাকে, মানে পুত্র শিশু এবং কন্যা শিশুকে এমনভাবে শেখানো হোক, পুত্র শিশুকে শেখানো হোক যে না, যে কথাটি বলা হয় যে ওই মেয়েটির জামা ভালো ছিল না, তার ড্রেস ভালো ছিল না, না না। আপনারা খেয়াল করেছেন নির্ভয়ার ঘটনাটি দিল্লিতে, সেখানে কতগুলো প্লাকার্ড ছিল, সেখানে বলা হয়েছিল যে নারী ধর্ষিত হয় এই কারণে না যে তার স্কার্টের এই ঝুল ছোট, তাকে কেউ ধর্ষণ করে বলেই সে ধর্ষিত হয়। কাজে তাই পুত্র সন্তানকে শেখাতে হবে নারীর প্রতি মর্যাদাটা, আর কন্যা সন্তানকে শেখাতে হবে কেউ যদি কখনো তোমাকে আক্রমণ করেও ফেলে, এখানে তোমার জীবন শেষ নয়, তোমাকে শক্তভাবে এগিয়ে যেতে হবে। আর যারা এই কাজটি করছে তাদেরকে অবশ্যই
মানে কঠোর শাস্তির মধ্যে নিয়ে আসতে হবে এবং বিশেষ করে ধর্ষণের পরীক্ষার ক্ষেত্রে যে জাতীয় জিনিসগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণভাবে আমাদের চিন্তা করতে হবে। এবং আপনারা জানেন যে একটি মেয়ে নির্যাতিত হবার পরে তিনি আসলে কোর্টে যেতে চান না, কারণ তাকে সেখানে দ্বিতীয়বারের মতো নির্যাতিত হয়। কাজে এই জায়গাগুলো, এই কোর্টের যে প্রসিডিওরগুলো, সেই প্রসিডিওরগুলোকে নারী বান্ধব করতে হবে, এছাড়া কিন্তু করা সম্ভব না। আমরাও চাই শত প্রতিবন্ধকতা এড়িয়ে বাংলাদেশের নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের উন্নয়নে অবশ্যই অংশগ্রহণ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আজকে আমরা যখন আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, তখন একই সময়ে আমরা কিন্তু এই মাসটি হচ্ছে আমাদের স্বাধীনতার মাস, আমাদের 26শে মার্চের মাস। তো এই সময় আমাদের যে সমস্ত নারীরা তাদের নির্যাতনের বিনিময়ে এই দেশের স্বাধীনতায় অবদান রাখেছেন, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবার ব্যাপারটিকে আমি খুব জোরের সাথে বলতে চাই। আর একই সাথে আমরা বলতে চাই, সে আমেরিকার নারী শ্রমিকরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলেন, সেই একই স্ট্রাগলটা আমার বাংলাদেশের নারী শ্রমিকরা গার্মেন্টস ফ্যাক্টরিতে করছেন এবং পথে ঘাটে সমস্ত জায়গায়। এবং এই আন্দোলনকে আসুন আমরা আমাদের এগিয়ে যাওয়ার আন্দোলন হিসেবে দেখি এবং নারী পুরুষ সবাই একত্রিত হয়ে এই নারীর বিরুদ্ধে যত সহিংসতা আছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। বিশেষ করে আমরা রিসেন্ট টাইমে একটি পরিসংখ্যানে দেখতে পেলাম যে বাংলাদেশের নারীরা 70% উপরে কোনো না কোনোভাবে পারিবারিকভাবেই তারা নির্যাতিত হচ্ছেন। আসুন আমরা পারিবারিক নির্যাতনকে আগে রোধ করি। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, আজকের এই বিশেষ দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামতের ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই আমাদের অনুষ্ঠানে। মতামতের ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে ঝটপট লিখে ফেলুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা বিশ্বের নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন dinprotidin@banglavision.tv। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক।